আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা রাখি সকলে ভালো আছেন। আমরা গত কয়েকটা ভিডিওতে আমাদের 2016 সাল থেকে 2024 সাল অথবা 2025-26 সাল পর্যন্ত আমরা ভোট অ্যানালাইসিসের মাধ্যমে কতগুলো টপিক সেই টপিকের উপর ভিত্তি করে সাল সহ মেনশন করে টপিকগুলো নিয়ে আলোচনা করতেছি। এইচএসসি অথবা আলিম বইয়ের আলোকে। আচ্ছা, আমরা এখন আসি আমাদের রোবোটিক্স বিষয়টি নিয়ে আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম হালকা করে। তারপর এখন দেখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টপিকের নাম আরেকটা রোবোটিক্স। এগুলো বিভিন্ন বোর্ডে এবং সালে আসছে। এগুলো ছাড়া প্রশ্ন হয় না বলতে গেলে প্রথম অধ্যায় থেকে এরকম। আচ্ছা, এখন দেখেন আমরা দৃশ্যকল্প 1 এবং 2টা পড়ি, তারপর আপনারা বুঝতে পারবেন। অনেক ইন্টারনেটে এমন একটি প্রোগ্রাম বা চ্যাটবট ব্যবহার করেছে যা মানুষের মতো চিন্তা করে, যে কোনো জটিল প্রশ্নের উত্তর দিতে পারে, কবিতা লিখতে পারে এবং প্রোগ্রামিং কোড লিখতে পারে। আচ্ছা, প্রথম দৃশ্যকল্পটি যেটা নির্দেশ করতে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা এআই আপনারা যেটা বলেন। চ্যাটজিপিটি আছে, জেমিনি আছে, এরকম আরও অনেক জিনিস আছে, এআই এর টুলস আছে, এজেন্টও আছে অনেকগুলো, তো সেগুলো। আচ্ছা, এখন দ্বিতীয়টা আমরা দেখি। একটি স্বনামধন্য জাপানি রেস্তোরাঁয় মানুষের পরিবর্তে কম্পিউটার নিয়ন্ত্রিত কিছু যান্ত্রিক ডিভাইস গ্রাহকদের খাবার পরিবেশন করছে, যা নিখুঁতভাবে টেবিল সিনে খাবার পৌঁছে দেয় এবং কাস্টমারদের সাথে কৌশল বিনিময় করে। আচ্ছা, এটা মূলত মানুষের মতো কম্পিউটার নিয়ন্ত্রিত। এটা মূলত আপনাদের যেটাকে আমরা বলি কি রোবোটিক্স, সেটাকে নির্দেশ করে। রোবোটিক্স নিয়ে গত ভিডিওতে কিছু আলোচনা করছি, তারপরে এখানে আমরা একটু ছোটো করে আলোচনা করবো। আপনারা বিষয়টা আরও বুঝতে একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দের প্রবক্তাকে, এটা 1 নাম্বার আমাদের প্রশ্ন যেটা থাকে, সেটা জন, আপনারা দেখবেন জন ম্যাককার্থি। এই নামটা মনে রাখবেন আর কি। আচ্ছা, এরপর রোবট মূলত একটি স্বয়ংক্রিয় যন্ত্র ব্যবস্থাপনা। আসলে দেখেন, রোবট জিনিসটা একটা প্রোগ্রামের মাধ্যমে হয়। এই প্রোগ্রাম তাকে যে নির্দেশনাগুলো দেওয়া থাকে সে অনুসারে কাজ করে, কিন্তু এটা কোনোদিন মানুষের সাথে এটা তুলনা করা যাবে না। বুঝতে পারছেন? এটা স্বয়ংক্রিয়, নিজে যেগুলো প্রোগ্রাম দেওয়া আছে সেগুলো নিজে কী করতে পারবে, পরিচালনা করতে পারবে, সাপোর্ট করতে পারবে, ওই কাজগুলো সে করতে পারবে। কিন্তু এর বাইরে যদি কোনো একটা কিছু দেওয়া হয়, কিন্তু সে পারবে না, এটা 100% শিওর। এখন আসেন, এরপর দৃশ্যকল্প একে অনিক, যে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে আইসিটির আলোকে তার বিবরণ দাও। আচ্ছা, এখন আমরা যদি একটু আগে বলছি আইসিটির আলোকে তার যদি বিবরণ দেয়, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলা হয়েছে এখানে। এখন আপনারা সবাই ছোটোখাটো বিষয়ের জন্য অবশ্যই গুগলে সার্চ দেন, অবশ্যই জেমিনি অথবা চ্যাটজিপিটি এগুলো চার্জ দিয়ে থাকেন। এগুলো ছোটো ছোটো কাজগুলো করে দেয় আপনারা অনেক ভালো লাগে, আমরাও জানি এই বিষয়টা। এখন দেখেন, এগুলো কিন্তু একটা প্রোগ্রামের মাধ্যমে, ওদের কোনো চিন্তা করার অথবা হাই কোয়ালিটি এরকম কিছু নেই, কিন্তু মানুষের সবগুলো চিন্তা শক্তির নিচে এইগুলো মানুষের সব চিন্তা শক্তিটা একটু ব্যবহার করতে জানতে হয় আর কি। কিন্তু ইনস্ট্রাকশন যদি দেন আপনি চ্যাটজিপিটিকে অথবা এআইকে, আপনাকে ওই উত্তরগুলো আপনাকে দিবে, অসুবিধা নেই। তারা কবিতাও লিখতে পারে, তারা ছোটো ছোটো আপনাদের যেগুলো চার্জ দেন সেগুলো করতে পারে। বুঝতে পারছেন? এখন অনেক অ্যাডভান্স এআই চলে আসছে, এটা ভিন্ন কথা। আচ্ছা, এখন আসেন আমাদের যেটা মানুষের চিন্তা শক্তি এবং সফটওয়্যারের মাধ্যমে রূপান্তর করার প্রযুক্তি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনি যেটা বলেন। এটা মূলত ডেটাগুলোকে, বিভিন্ন মনে করেন ফেসবুকের ডেটা আছে, বিভিন্ন ওয়েবসাইটের ডেটা আছে, বিভিন্ন গ্রুপের ডেটা আছে, সেই ডেটাগুলোকে অ্যানালাইসিস করে আপনাকে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এনপিএল বলা হয় আর কি, লজিক্যাল রিজনিংয়ের মাধ্যমে লজিক্যাল বিভিন্ন থিওরি, অপারেশন এগুলোর আলোকে আপনাদের সিদ্ধান্ত এবং মতামতের ভিত্তিতে এগুলো উত্তর দিয়ে থাকে। আচ্ছা, এখানে এর অনেক প্রকারভেদ আছে, ওই প্রকারভেদগুলো এখানে দেওয়া হয় নাই। নেরো এআই, অ্যাডভান্স এআই, মিডিয়াম এআই, অনেক প্রকারভেদগুলো আছে। প্রকারভেদগুলো আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। এখন দেখেন, এই যেটা অনিক, যে ছেলেটা আছে, সে মানুষের মতো চিন্তা করে এরকম একটা প্রোগ্রাম অথবা সৃজনশীল কাজ করতে পারে, অথবা কবিতা লিখতে পারে, এরকম কোডিং করতে পারে। যেমন এগুলো চ্যাটজিপিটি, জেমিনি। যেহেতু প্রোগ্রামটি মানুষের মতো
চিন্তা শক্তির অনুকরণে কাজ করে। তাই এটা হচ্ছে একটা চমৎকার বাস্তব উদাহরণ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এরপরের বিষয়টা আমরা একটু বলেছিলাম, সেটা হচ্ছে দৃশ্যকল্প দুই যান্ত্রিক ব্যবস্থাটি রেস্তোরাঁ শিল্পে মানুষের কর্মসংস্থান সেবার মানে কী ধরনের প্রভাব ফেলবে বিশ্লেষণ করে এটা কী ধরনের প্রভাব ফেলতে পারে সেবার মানের মধ্যে। দেখেন, আমরা প্রথম হচ্ছে রোবট, তো আমরা চিনি, অবশ্যই জানি রোবট শুটের কথা আপনারা শুনছেন। আমরা একটু আগের কয়েকটা লেকচার আগের ভিডিওতে রোবট সম্পর্কে মোটামুটি আলোচনা করছি। এখানে হচ্ছে কী ধরনের প্রভাব ফেলতে পারে সেটা মূলত আমাদের জানা এবং শেখার বিষয়। আপনারা যখন একটা রোবট দেখেন, এটা স্বাভাবিকভাবে মানুষের মতো কোনোভাবে কথা বলতে পারে না, কিন্তু একে যেই ইনস্ট্রাকশনগুলো দেওয়া থাকে কিন্তু তার আলোকে সে কথা বলা অথবা কাজ করা অথবা বাড়ি কাজ করা অথবা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করা অথবা বিপজ্জনক কাজে ব্যবহার করা, ওই কাজগুলো ওকে দিয়ে করা যায়। বুঝতে পারছেন? এখন ও হচ্ছে ক্লান্তিহীনভাবে কী করতে পারে, নিখুঁত ও দ্রুত সেবা, ক্লান্তিহীনভাবে ও কাজ করতে পারে এবং মানুষের একটা নির্দিষ্ট পর্যায়ে ক্লান্তি চলে আসে, খাবারের প্রয়োজন হয়, ঘুমের প্রয়োজন হয়, প্রস্রাব পায়খানার প্রয়োজন হয়, কিন্তু রোবটে যেহেতু একটি যন্ত্র, কিন্তু তার এত জিনিসের কি হয় না, প্রয়োজন হয় না। শুধুমাত্র তার চালিকা শক্তিটা, তার যা পাওয়ার সাপ্লাই যেটা সেটা দিতে হবে, এরপর তাকে একটা প্রোগ্রামের মাধ্যমে ইনস্ট্রাকশনগুলো দিয়ে দিতে হবে। এখন দেখেন আচরণগত ত্রুটিহীনতা। আচরণগত ত্রুটিহীনতা, মানুষের একটা আপ ডাউন আছে, মানুষের মেজাজ আছে, মানুষের স্বয়ংক্রিয়, মানুষ হচ্ছে স্নায়ুতন্ত্রের মাধ্যমে কাজ করা হয়, সুষুম্নাকাণ্ড, স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক, এগুলো সমন্বয়ে মানুষের ব্রেইন কী করে, নিয়ন্ত্রণ করে তাকে। এখন মানুষের রোদ গরম এগুলো কী করতে পারে, মানুষ উপভোগ করতে পারে, অনুভব করতে পারে, কিন্তু ও একটা তো যন্ত্র, শুধুমাত্র একটি যন্ত্র হওয়ার কারণে ও সেগুলো কী করে না, বুঝে না, রোদও বুঝে না, জ্বরও বুঝে না, বৃষ্টিও বুঝে না। আবার এমন মনে করেন যে বৃষ্টিতে আমি একটা প্রোগ্রাম করতে পারি একটা রোবটকে ভিজাতে দেবে, তাহলে ওই জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে, ওই বিষয়টা ভিন্ন বিষয়। বুঝতে পারছেন? তখন ও যদি কলা কৌশল বিনিময় করো অথবা একই রকম, কিন্তু মানুষ যেভাবে উপস্থিত বুদ্ধি নিয়ে উত্তর দিতে পারবে, কিন্তু ওইগুলো রোবট, ওইগুলো হচ্ছে যেগুলো প্রোগ্রামিং ইনস্ট্রাকশন দেওয়া আছে এর বাইরে পারে না। এখন হচ্ছে পরিচ্ছন্নতা হচ্ছে, মনে করেন আপনি একটা কূপের গভীরে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হচ্ছে আমার, অথবা একটা হোটেলে, অথবা কোনো বিপজ্জনক অথবা সাগরের গভীর থেকে কোনো কিছু আনতে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমি তাকে করতে পারি, ব্যবহার করতে পারি এবং নির্দিষ্ট পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে এগুলো আমরা ব্যবহার করতে পারি। এখন দেখেন কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব, আমাদের কর্মসংস্থানে নেতিবাচক কীভাবে প্রভাব পড়বে। এখন এটা আসলে একটা বড় ধরনের কর্মসংস্থান মানুষের জন্য ছিল রোবট আসার কারণে। তবে বাংলাদেশে এত বিশ্বে এগুলোর ব্যবহার নাই, সামনে আসতে পারে। তবে উন্নত বিশ্বে চীন, আমেরিকা, ওইগুলোতে কিন্তু, জাপান, এগুলোতে কিন্তু রোবটের ব্যবহারটা একটু বেশি আছে। তারা হচ্ছে উন্নত, তারা হচ্ছে মানুষের না করে এগুলো প্রযুক্তি দিয়ে করাতে চায় আর কি। কিন্তু কারণ এখানে হচ্ছে জনসংখ্যা কম, যারা আছে তারা হচ্ছে দক্ষ, তারা এগুলোতে আসতে চায় না, পরিষ্কারের কাজ আসতে চায় না, তাহলে সেই ক্ষেত্রে ওই যে কাজগুলো আছে তারা সেগুলো করে নিতে পারে না। আর হচ্ছে যেহেতু বাংলাদেশে মানুষ বেশি, এখন রোবটের প্রভাবটা এত বেশি পড়ে না এখানে বলতে গেলে, তবে এটা সত্যি যে রোবট যদি গণহারে মানুষের কাজগুলো করে, তাহলে সেটা অবশ্যই মানুষের চাকরি বলেন, মানুষের বেকারত্ব বেড়ে যেতে পারে, এরকম আরও অনেকগুলো সমস্যা করতে পারে। আইটি সেক্টর নতুন উচ্চ দক্ষতা সম্পন্ন পদের সৃষ্টি হবে। ওইটা হচ্ছে আপনি উচ্চ দক্ষপূর্ণ, কিন্তু আবার আপনার অ্যাডভান্স হইতে হবে, মূলত হচ্ছে সব বিষয়ে পারদর্শী, সব বিষয়ে প্রোগ্রাম, অথবা আপনি যে কাজগুলো আমাদের লাগবে বা ভবিষ্যৎ জীবনে সেরকম যদি ক্রিয়েটিভিটি থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের পদের সংখ্যাটা প্রয়োজন হতে পারে। তাহলে উপসংহার হিসেবে আমরা পরিশেষে যেটা বলবো সেটা হচ্ছে, হোটেল বলেন, রেস্টুরেন্ট বলেন, ঘর বলেন, বাড়ি বলেন, যেখানে বলেন না, রোবটের সেবাটা ভালো, তবে এটা মানুষের মতো নয়। হুবহু যেরকম কাজ দেওয়া হয় তাকে সেরকম কাজগুলো করে দিতে পারে, এবং এটা একটা চ্যালেঞ্জকর হয়ে যাচ্ছে যে মানুষ কর্মসংস্থান পাবে কি পাবে না, এরকম একটা আধুনিক বিশ্বে এটা একটা কী হতে পারে, চ্যালেঞ্জ হয়ে যেতে পারে। তবে আল্লাহ যেহেতু আমাদের সৃষ্টি করেছেন, অবশ্যই সকলের জন্য একটা রিজিকের ব্যবস্থাও থাকবে ইনশাআল্লাহ।
তাই প্রযুক্তি ও মানব শ্রমের মধ্যে একটি সুষম ভারসাম্য বজায় রাখা প্রয়োজন, অবশ্যই থাকবে ইনশাল্লাহ। তাই আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।